ঘন ঘন হাতঘড়ি দেখছে সুকান্ত। কি গো, তোমার সেই কলিগ তো এখনো এসে পৌঁছলো না। ট্রেন ছাড়ার সময় তো হয়ে এলো, এসে পড়বে নিশ্চয়ই। হালকাভাবে জবাব দেয় দীপশিখা। একবার ফোন করে দেখো না আসছেন কিনা উনি। সুকান্তর গলায় স্পষ্ট উদ্বেগের ছাপ। সুকান্তর দিকে যেন একটু গভীরভাবেই তাকিয়েছিল দীপশিখা। সুকান্তর সাথে চোখাচোখি হতেই চোখটা নামিয়ে নেয়। করেছিলাম, ধরল না, হয়তো ট্যাক্সিতে আছে, শুনতে পাইনি। তুমি টেনশন করো না, এসে যাবে। ট্রেন ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। এখনও টেনশন করব না? যদি উনি না আসেন কি করবে? কি আর করব, একটা রাতের তো ব্যাপার, ঠিক চলে যাব। একা যাবে? একা কই, ট্রেনে কত লোক আছে বলো তো। হালকা হেসে ছোট লাগেজটা নিয়ে ট্রেনে উঠতে যায় দীপশিখা। কোনোভাবেই কি ট্যুরটা ক্যান্সেল করা যায় না? আগে তো কখনো একা কোথাও যাওনি, বড্ড চিন্তা হচ্ছে। একবার যেন চমকে সুকান্তর দিকে তাকায় দীপশিখা। মানুষটা সত্যি ভীষণ ভালোবাসে দীপশিখাকে, তবু পরিস্থিতি মানুষটাকে কেমন যেন অসহায় করে দিয়েছে। কেন যে এমনটা হলো? বেশ তো ছিল দীপশিখা সুকান্ত, ওদের একমাত্র ছেলে দিগন্তকে নিয়ে। সুকান্তর যা রোজগার ছিল তাতে স্বাচ্ছন্দ্য না থাকলেও অভাব তো ছিল না। হঠাৎ সেই যে 2 বছর আগে সুকান্তর কোম্পানি লগ আউট হলো, আজ খুলবে কাল খুলবে করেও এখনো অবধি খুলল না। জমানো টাকাও তো তেমন ছিল না। আর টিউশনি পড়িয়ে কটা টাকাই বা পায় সুকান্ত, তা দিয়ে কি সংসার চলে? সুস্থ ছেলেটা দিব্যি খেলাধুলো পড়াশুনো করছিল। হঠাৎ করে কি যে হলো? বাচ্চাদের এমন জ্বর পেট ব্যথা বমি তো হামেশাই হয়। প্রথমটা তেমনই মনে করেছিল ওরা। তখন কে জানতো যে ভেতর ভেতর এতটা গভীর ক্ষত বাসা বেঁধেছে ওই 11 বছরের শরীরটাতে। ডাক্তার, টেস্ট রিপোর্ট, অবশেষে ডাক্তারবাবুরা পেটের টিউমারটাকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিলেন। যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই মঙ্গল। কিন্তু 70,000 টাকা সুকান্তর পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। সরকারি হাসপাতালে অত বড় অপারেশনের রিস্ক নিতে চাইছেন না ডাক্তারবাবুরা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ধার দেনা করেও 1,000-25,000 বেশি জোগাড় হলো না। এখনো অনেকগুলো টাকা দরকার। সুকান্তই কথাটা বলেছিল, দেখো না, তোমার অফিসের বসকে বলে যদি টাকাটার কিছু একটা ব্যবস্থা হয়। সংসারের প্রয়োজনেই কমাস হলো একটা চাকরিতে ঢুকেছে দীপশিখা। নতুন চাকরি, এখনো কি অতগুলো টাকা চাওয়া ঠিক হবে? যদি চাকরিটাই চলে যায়? প্রয়োজনটা একটু বুঝিয়ে বললেই, দেখো না, উনিও তো একজন মানুষ, মানবিকতা বশত যদি টাকাটা অ্যাডভান্স দেন। সুকান্তর কথা মতোই পরের দিন অফিসে গিয়ে মৈনাকদাকে কথাটা বলেছিল দীপশিখা। ইন্টারভিউর দিন বসের চেয়ারে মৈনাকদাকে দেখে চমকে উঠেছিল দীপশিখা। খুব প্রয়োজন না থাকলে চাকরিটা নিত না ও। পাড়ার ডাকা বুকো মস্তান টাইপের মৈনাক যেদিন স্কুল থেকে ফেরার পথে প্রেমপত্র দিয়েছিল দীপশিখাকে, ও সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিল। বাড়িতে কাউকে বলতেও পারেনি ভয়ে। শরীর খারাপের দোহাই দিয়ে স্কুল কামাই করে বসেছিল বাড়িতে। পাড়ার একটা বাচ্চা ছেলেকে দিয়ে আবার চিঠিও পাঠিয়েছিল। ছোটকার হাতে সেই চিঠি চলে গিয়ে সে যে কি কেলেঙ্কারি!
মৈনাক তাকে কিছু বলার সাহস ছিল না কারো। তাই দীপশিখাকে ওই ছেলের কুনজর থেকে বাঁচাতে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। পুরনো বন্ধু বান্ধব, স্কুল, মা বাবাকে ছেড়ে সে যেন এক নির্বাসন। নতুন স্কুলে মন বসাতে অনেকদিন সময় লেগেছিল দীপশিখার। বহু বছর পরে একবার পাড়ায় দুর্গাপূজার প্যান্ডেলে মৈনাক তাকে সবার চোখ এড়িয়ে মৃদু স্বরে বলেছিল, আমি সত্যি তোকে ভালোবেসেছিলাম। তুই চাইলে আমি ভালোই হয়ে যেতাম, তাই বলে তুই পালিয়ে গেলি। সেদিন কোনো উত্তর দিতে পারেনি দীপশিখা। মাথা নিচু করে দাঁড়িয়ে আনমনে আঙুলে নিজের ওড়না পাকাতে পাকাতে একবার চোখ তুলে তাকিয়েছিল মৈনাকের দিকে। সত্যি এতটা ভালোবেসেছিল ওকে? মৈনাক তার কথাটা সুকান্তকে আর বলেনি দীপশিখা। ও যা ভীতু মানুষ, এখনই হয়তো চাকরিটা করতে বারণ করবে। চাকরিটা যে ভীষণ দরকার ওদের। ট্রেনের হুইসেলের শব্দে ভাবনার জালটা ছিঁড়ে যায় দীপশিখার। শেষবারের মতো একবার শক্ত করে চেপে ধরে সুকান্তর হাতটা। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তুমি দিগন্তকে দেখে রেখো, ওষুধগুলো দিও সময় মতো। আরও হয়তো কিছু বলতো, ততক্ষণে ট্রেনটা চলতে শুরু করেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নাড়ছে সুকান্ত। কি অসহায় লাগছে মানুষটাকে। নিজেকেও ভীষণ অসহায় লাগছে দীপশিখার। এইভাবে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়ে কি ভুল করল? না হলে তে বাঁচাতে পারত না ছেলেটাকে। নিজেকে শেষ করার যন্ত্রণাটুকু না হয় দাঁতে দাঁত চেপে সহ্য করে নেবে দীপশিখা। তাতে ছেলেটার রোগ যন্ত্রণাটুকু তো লাঘব হবে। চিরকাল দ্বিতীয় শ্রেণীর কামরায় সফর করেছে, এই প্রথমবার বাতানুকূল প্রথম শ্রেণীর কামরায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময়েই আজ রাতে দীপশিখার সহযাত্রী মৈনাকদাকে ট্রেনে দেখেছে দীপশিখা। লম্বা প্যাসেজ ধরে এগিয়ে যায় নির্দিষ্ট কূপের দিকে। হালকা ঠেলা দিতেই খুলে যায় কূপের দরজা। ক্ষমা করো সুকান্ত, তোমাকে মিথ্যে বলে আসতে হলো আজ আমাকে। সত্যিটা জানলে কখনো আমাকে আসতে দিতে না তুমি। মনে মনে কথা কটা বলতে বলতে ভেতরে ঢোকে দীপশিখা। সেদিন টাকার কথাটা বলতেই দিতে রাজি হয়ে গিয়েছিল মৈনাকদা। শুধু নিউ ইয়ারের দিন এলাহাবাদে ক্লায়েন্ট মিটিংটায় দীপশিখাকে আসার অনুরোধ করেছিল। 2 তারিখ ফিরে এসেই 50,000 টাকা দিয়ে দেবে বলেছে। যাতায়াতের ব্যবস্থা সব কোম্পানি করবে। সব ইঙ্গিতটুকু বুঝেও না বোঝার ভান করে সম্মত হয়েছে দীপশিখা। একটা ফাইলে চোখ বোলাচ্ছিল মৈনাকদা। মাথা তুলে হালকা হেসে স্বাগত জানায় দীপশিখাকে। নীল শিফন শাড়ি পরা বছর 40-এ দীপশিখাকে যেন চোখ দিয়ে মেপে নেয় মৈনাক। জানলার ধারটা ফাঁকা, নিশ্চয়ই দীপশিখার জন্য। দীপশিখা নিজের জায়গায় গিয়ে বসতেই মৈনাক উঠে গিয়ে কূপের দরজাটা লক করে দেয়। লক করার সামান্য আওয়াজেই বুকের মধ্যে যেন রক্ত চলকে ওঠে দীপশিখার। মৈনাক ফিরে এসে আবার ফাইলে ডুবে যায়। উফ, নীরবতাও যেন এতটা অস্বস্তিকর জীবনে প্রথমবার অনুভব করছে দীপশিখা। চোখ ফিরিয়ে কাঁচের ওপারে রাখল দীপশিখা। ওপারে আবছা চাঁদের আলোমোড়া পৃথিবী। সামনে কি পূর্ণিমা মনে করতেও পারছে না। গতির কোনো শব্দ নেই, শুধু অনুভবে বোঝা যাচ্ছে ট্রেন এগিয়ে চলেছে গন্তব্যের দিকে।
আর দীপশিখা চলেছে অজানার উদ্দেশ্যে। চা খাও তো? সামান্য কথাতেই চমকে ওঠে দীপশিখা। ওর সম্মতির অপেক্ষা না করেই ফ্লাস্ক থেকে চা ঢেলে 1 কাপ এগিয়ে দিয়েছে দীপশিখার দিকে। চা খেতে খেতে কথা বলে চলেছে মৈনাক, সেই পুরনো দিনের কথা। গুন্ডামি মাস্তানি ছেড়ে কিভাবে ধীরে ধীরে জীবনটাকে গুছিয়েছে সেই গল্প। একটা বকে যাওয়া ছেলের ঘুরে দাঁড়ানোর গল্প। হাসতে হাসতে দীপশিখার প্রেমে পড়া, ওকে চিঠি দেওয়া, ভয় পেয়ে দীপশিখার মামার বাড়ি চলে যাওয়ার কথাগুলোও বলছে। কিছুতেই তবু যেন সহজ হতে পারছে না দীপশিখা। একটা চোরা ভয় শিরদাঁড়া বেয়ে ওঠানামা করছে সমানে। তুমি এখনো সেই আগের মতোই সুন্দর আছো। চেহারাটা বেশ ধরে রেখেছো এতগুলো বছর পরেও। কথাটা শেষ হওয়ার আগে বাইরে থেকে দরজায় টোকা। উঠে গিয়ে দরজা খুলে মৈনাক। প্যান্ট্রি কারে একটা ছেলে খাবার দিয়ে গেল। খাবারটা 2 আঙুলে নাড়াচাড়া করছে দীপশিখা। মৈনাকের শেষ কথাগুলোয় কেমন একটা নেশা নেশা ভাব ছিল। 2 চোখে কেমন একটা আগুন। ওই আগুনে বুঝি আজ রাতেই দীপশিখার ভস্ম হওয়ার পালা। ছেলেটা চিকেন খেতে বড্ড ভালোবাসে। খাবার কিছুতেই গলা দিয়ে নামতে চাইছে না দীপশিখার। হঠাৎ পেটের ভিতর থেকে কেমন যেন গুলিয়ে ওঠে শরীরটা। কূপের দরজা খুলে সোজা টয়লেটের দিকে হাঁটতে লাগে। মাথাটাও কেমন যেন ঘোর ঘোর লাগছে। বেসিনের কলটা খুলে দিয়ে বেশ কয়েকবার জলের ঝাপটা দেয় চোখে মুখে। সামান্য নোনতা জল ছাড়া কিছুই উঠে আসে না মুখ দিয়ে। সামনের আয়নায় নিজেকে একবার দেখে দীপশিখা। কোমরে গোঁজা রুমালটা দিয়ে মুখটা মোছে। এলোমেলো চুলগুলো ঠিক করে নেয় আলতোভাবে। ফিরে এসে দেখে মৈনাক শোয়ার ব্যবস্থা করে ফেলেছে। কি হলো, শরীর খারাপ করছে? না, ঠিক আছি। ওষুধ লাগলে বলতে পারো, টুকটাক কিছু সঙ্গে রাখি আমি। মৈনাকের কথায় জবাব দেয় না দীপশিখা। কেমন যেন অস্বস্তি করছে। তেমন শীত নেই, তবুও যেন সারা শরীরে জ্বরের মতো কাঁপুনি। আবার পর মুহূর্তেই যেন ঘাম ঘাম লাগছে শরীরটা। হঠাৎ খেয়াল করল মৈনাক অবাক চোখে দেখছে ওকে। সারা শরীরটায় একটা লোভাতুর স্পর্শ অনুভব করে দীপশিখা। পরিস্থিতিটাকে একটু স্বাভাবিক করতেই সাহস করে বলল, আমরা পৌঁছবো কটায়? 2:45। মোবাইলে 2:15 অ্যালার্মটা দিয়ে রাখে দীপশিখা। সুকান্তর থেকে এই অ্যালার্মের অভ্যাসটা পেয়েছে ও। একটু শুয়ে নিলেই শরীরে অস্বস্তিটা কেটে যাবে। ড্রেস চেঞ্জ করবে না? সাধারণ কথা, তবু যেন কেঁপে ওঠে দীপশিখা। কম্বলটা টেনে নিয়ে শুয়ে পড়ে দীপশিখা। আলোটা নিভিয়ে হালকা নীল আলোটা জ্বালিয়ে বেরিয়ে যায় মৈনাক। তবু একটা হাত চোখের ওপর চাপা দিয়ে শোয় দীপশিখা। অনেকক্ষণ হলো, ফিরছে না তো মৈনাক। হয়তো করিডোরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ভাবতে ভাবতেই ফিরে আসে মৈনাক। হাতের আড়াল থেকেই মৈনাককে খেয়াল করছে দীপশিখা। শার্টটা খুলে ঝুলিয়ে দেয় ব্র্যাকেটে। আবছা আলোতেও গেঞ্জির ওপর থেকে মৈনাকের পেশিবহুল শরীর আর চওড়া রোমশ বুকটা চোখে পড়ে দীপশিখার। হালকা আলোটাও নিভিয়ে দেয় মৈনাক। অন্ধকারেও মৈনাকের নিঃশ্বাস পতনের শব্দ অনুভব করছে দীপশিখা। অন্ধকারে কি জানি কি করছে মৈনাক, বুঝতে পারছে না কিছুতেই। লক খোলার মৃদু শব্দে বুঝতে পারে মৈনাক আবার বাইরে বেরোলো। সময় যাচ্ছে, মৈনাক তো ফিরছে না।
চোখটা বোধহয় লেগে গিয়েছিল দীপশিখার। অ্যালার্মের শব্দে হুড়মুড় করে জেগে ওঠে। চলন্ত আবছা নীল আলোয় ধাতস্থ হতে একটু সময় লাগলো ওর। ময়না কি এখনো ফেরেনি? যদি না ফেরে তো নীল আলোটা কে জ্বালালো? উঠে আলোটা জ্বালাতেই খেয়াল করে কূপের দরজাটা খোলা। তার মানে মৈনাক আবার বাইরেই গেছে। হঠাৎই খেয়াল করে মৈনাকের ছোট সুটকেসটাও নেই। অজানা ভয়ে চমকে ওঠে দীপশিখা। তখনই দেখে জলের বোতল চাপা দেওয়া একটা কাগজ। ভেবেছিলাম সেই 24-25 বছর আগে তোমার প্রত্যাখ্যানের জ্বালাটা 50,000 টাকার বিনিময়ে মিটিয়ে নেব। অর্থ আর বাহুবলে ছিনিয়ে নেব তোমার সব দৌলত। কিন্তু পারলাম না। আজও মনে হয় মনে মনে তোমাকে ভালোবাসি। কাউকে ভালোবাসলে বোধ হয় তার থেকে জোর করে কিছু ছিনিয়ে নেওয়া যায় না। আমি মোগলসরাইতে নেমে যাচ্ছি। তুমি এলাহাবাদ থেকেই ফিরে এসো। রিজার্ভেশন নেই বলে হয়তো একটু অসুবিধে হবে তোমার। সেটুকু একটু তুমি ম্যানেজ করে নিও। 50,000 চেকটা রেখে গেলাম। ছেলের অপারেশনটা করিয়ে নিও। আরও কিছু দরকার হলে আমাকে বলতে কুণ্ঠাবোধ করো না। এটাকে দান ভেবে সংকোচ করো না তুমি। আমার কোম্পানিতেই তো আছো। চাকরির মাইনে থেকে একটু একটু করে শোধ করে দিও তুমি। চিঠির নিচেই রাখা চেকটা আর 500 টাকার কয়েকটা নোট। হাত বাড়িয়ে তুলে নেয় দীপশিখা। এক নির্বোধ অনুভূতি যেন আচ্ছন্ন করে রেখেছে মাথাটা। কোচ অ্যাটেন্ডেন্স এসে বলে গেলেন এলাহাবাদ আসছে। লাগেজটা নিয়ে দরজার দিকে এগোয় দীপশিখা। ট্রেন থেকে নেমে পড়ে। সম্পূর্ণ অজানা ঘুমন্ত স্টেশনে একা দীপশিখা। এখান থেকে ফেরার ব্যবস্থা করতে হবে এবার। অন্ধকার সরে আর কিছু পরেই দিনের আলো ফুটবে। নতুন সকাল, নতুন বছরের শুরু, নতুন করে পথ চলা শুরু হবে দীপশিখা, সুকান্ত আর দিগন্তের জীবনে। অপারেশনটা করালেই সেরে উঠবে ছেলেটা। হয়তো সুকান্তর কোম্পানিটাও আবার খুলবে। শুধু এই এক রাতের সফরে মৈনাকের করুণার কাঁটাটা খিচখিচ করবে দীপশিখার বুকের মাঝখানটাতে। মৈনাকের ঋণ এ জন্মে শোধ করা তো সম্ভব নয় দীপিকার পক্ষে।